আমরা এমন একটা ভবিষ্যতের কথা ভাবছি যেখানে পাওয়ার কাটের টেনশন নেই, যেখানে দূষণের কারণে নিঃশ্বাস নিতে কষ্ট হয় না। আর সেই ভবিষ্যতের চাবিকাঠিটা কি জানেন? নন কনভেনশনাল এনার্জি বা অপ্রচলিত শক্তি। চলুন আজ এই অসাধারণ দুনিয়াটা একটু ঘুরে দেখি। একবার ভাবুন তো, লোডশেডিং বা পাওয়ার কাট শব্দগুলো যদি আমাদের জীবন থেকে মুছে যেত, কি হতো যদি আমাদের বাড়ি, শহর আর গোটা দেশ ২৪ ঘন্টা পাওয়ার পেত? এই স্বপ্নটা কিন্তু আর শুধু স্বপ্ন নয়, আর এর উত্তরটা লুকিয়ে আছে আমাদের আজকের টপিকের মধ্যেই। শুনতে অবাক লাগলেও শক্তির ভবিষ্যৎটা বোঝার জন্য আমাদের কিন্তু একবার এর অতীতে ডুব দিতেই হবে। তো চলুন শুরু করা যাক শক্তির সেই আদি গল্প দিয়ে। খুব মজার একটা ব্যাপার হলো, মানুষ কিন্তু সভ্যতার একেবারে শুরু থেকেই রিনিউয়েবল এনার্জি ব্যবহার করে আসছে। যেমন ধরুন, প্রাচীনকালে মানুষ আগুন জ্বালানোর জন্য কাঠ পোড়াতো, তাই না? ওই কাঠ আসলে কি? শালক সংশ্লেষের মাধ্যমে জমিয়ে রাখা সৌরশক্তি। তারপর পালতোলা জাহাজ চালাতে বায়ুশক্তি আর শস্য ভাঙতে জলশক্তি কাজে লাগাতো। আসল খেলাটা ঘুরে গেল শিল্প বিপ্লবের সময়, যখন কয়লার ব্যবহার শুরু হলো, আর বিংশ শতাব্দীতে এসে তেল আর গ্যাসই হয়ে উঠল রাজা। তার মানে অপ্রচলিত শক্তিই কিন্তু সবচেয়ে পুরনো, আবার সবচেয়ে নতুন শক্তির উৎস। শিল্প বিপ্লবের সময়টা ছিল ঠিক যেন একটা শর্টকাট নেমার মতো। আমরা সোজা রাস্তা ছেড়ে কয়লার, পেট্রোলের একটা অন্য গলিতে ঢুকে পড়লাম। শক্তি তো পেলাম খুব, কিন্তু রাস্তাটা টেকসই ছিল না। ব্যাপারটা অনেকটা ক্রিকেটের মতো। আগে ছিল টেস্ট ম্যাচ, মানে বায়ু বা জলশক্তির মতো ধীর, স্থির, কিন্তু লম্বা রেসের ঘোড়া। আর তারপর শুরু হলো টি-20, মানে কয়লা আর তেলের যুগ, বিস্ফোরক, দারুণ পাওয়ার, প্রচুর রান। কিন্তু প্রশ্ন হলো, এই গতি কি সারা জীবন ধরে রাখা সম্ভব? এই ছবিটা একবার দেখুন। আজকের পৃথিবীতে আমরা শক্তির জন্য ৭৫%ই জীবাশ্ম জ্বালানি বা ফসিল ফুয়েলের ওপর নির্ভরশীল। মানে ৪ ভাগের ৩ ভাগ শক্তিই আসছে এমন উৎস থেকে যা একদিন শেষ হয়ে যাবে। বাকি ২৫% আসছে অন্যান্য উৎস থেকে। চ্যালেঞ্জটা যে কত বড় তা বোঝাই যাচ্ছে। তাহলে আমাদের সামনে রাস্তা কিন্তু দুটো। একদিকে জীবাশ্ম জ্বালানি, যা সীমিত, প্রচুর দূষণ ছড়ায় আর পরিবেশের জন্য মারাত্মক ঝুঁকিপূর্ণ। আর অন্যদিকে আছে রিনিউয়েবল এনার্জি, যা অফুরন্ত, পরিবেশবান্ধব আর স্বাস্থ্য ঝুঁকিও অনেক কম। আসল তফাৎটা হল সাস্টেইনেবিলিটি বা স্থায়িত্বের। আচ্ছা, ফসিল ফিউয়েলের এই রাস্তাটা যদি একটা সাময়িক ডিটোর হয়, তাহলে কোন সেই আসল নিয়ম যা আমাদের আবার সঠিক আর টেকসই পথে ফিরতে সাহায্য করবে? যে কোনো শক্তি, সেটা সৌরশক্তিই হোক বা কয়লা, তাকে কিছু সার্বজনীন নিয়ম মেনে চলতেই হয়। চলুন এই খেলার নিয়মকানুনগুলো একটু ঝালিয়ে নেওয়া যাক। প্রথম নিয়মটা খুব সোজা। এটা হলো শক্তির সংরক্ষণ নীতি বা দ্য প্রিন্সিপল অফ এনার্জি কনজারভেশন। সহজ কথায়, শক্তিকে তৈরিও করা যায় না, আবার ধ্বংসও করা যায় না, শুধু এর রূপ বদলানো যায়। মানে মোট শক্তির পরিমাণ সবসময় একই থাকে। ব্যাপারটা অনেকটা পুজোর ভোগের খিচুড়ির মতো। একবার রান্না হয়ে গেলে মোট খিচুড়ির পরিমাণ তো আর কমে না, তাই না? শুধু বড় হাঁড়ি থেকে সবার প্লেটে প্লেটে ভাগ হয়ে যায়। শক্তিও ঠিক সেভাবেই সংরক্ষিত থাকে, শুধু এক জায়গা থেকে অন্য জায়গায় বা এক রূপ থেকে অন্য রূপে যায়। শক্তির একটা খুব কমন রূপ হল গতিশক্তি বা কাইনেটিক এনার্জি, যেটা কোনো বস্তুর গতির জন্য তৈরি হয়। এর সূত্রটা হল E=12mv²। আর এটা সহজে মনে রাখার জন্য এই লাইনটা মাথায় রাখতে পারেন। মে ভীষণ ভালো। দ্বিতীয় সূত্রটা হল এফিসিয়েন্সি লসের নীতি, মানে কোনো যন্ত্রই এক রূপের শক্তিকে অন্য রূপে ১০০% দক্ষতার সাথে বদলাতে পারে না। প্রতিবার রূপান্তরের সময় কিছুটা শক্তি অন্যভাবে নষ্ট হয়ে যায়। এটাকে আমরা একটা এনার্জি ট্যাক্সও বলতে পারি। চা বানানোর সময় খেয়াল করেছেন, স্টোভ যতই ভালো হোক না কেন, কিছুটা তাপ তো বাষ্প হয়ে উড়ে যায়। ওই যে বাষ্পটা উড়ে গেল, ওটা কিন্তু জল ফোটাতে কোনো কাজে লাগল না। এটাই হলো সেই এনার্জি ট্যাক্স। এটাই হলো দ্বিতীয় সূত্রের একটা দারুণ বাস্তব উদাহরণ। তাহলে একটু ভেবে বলুন তো, শক্তি যখন তার রূপ বদলায়, তার মোট পরিমাণ কি তাহলে আদৌ কমে? বেশ, খেলার নিয়মকানুন তো বোঝা গেল। তাহলে চলুন এবার আধুনিক টেকনোলজির হাত ধরে আমাদের সেই পুরনো কিন্তু টেকসই শক্তির রাস্তায় ফিরে যাওয়ার উপায়গুলো একটু দেখি।
সৌরশক্তিকে সরাসরি বিদ্যুতে বদলানোর একটা দারুণ টেকনোলজি হল সোলার ফটোভোল্টাইক বা পিভি সেল। খুব সহজভাবে বললে, সূর্যের আলো যখন সিলিকন সেলের উপর পড়ে তখন ফোটনের শক্তি ইলেকট্রনকে উত্তেজিত করে তোলে। আর এই উত্তেজিত ইলেকট্রনের স্রোতই হল ডাইরেক্ট কারেন্ট বা বিদ্যুৎ, যা আমরা পরে আমাদের বাড়ির কাজে লাগাই। তো এই টেকনোলজিগুলো কি শুধুই বইয়ের পাতায় সীমাবদ্ধ? একদমই না, বাস্তবেও কিন্তু এগুলো খুব দ্রুত এগিয়ে চলেছে। চলুন ভবিষ্যতের ব্লুপ্রিন্টটা একবার দেখে নেওয়া যাক। এই সংখ্যাটা দেখুন, 10 গুণ। 2002 সালের আগের 10 বছরে সারা বিশ্বে সোলার পিভি সিস্টেম বসানোর পরিমাণ প্রায় 10 গুণ বেড়েছিল। ভাবা যায় কি অসামান্য গতিতে এই ইন্ডাস্ট্রিটা এগিয়েছে। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ খবরটা হলো, টেকনোলজি যত উন্নত হচ্ছে এর খরচও কিন্তু তত কমে আসছে, আর এর শিল্পটাও খুব দ্রুত বড় হচ্ছে। আমরা সত্যি একটা নতুন সৌরযুগে পা রেখেছি। তাহলে এই পুরো আলোচনা থেকে আমরা কি শিখলাম? চলুন এবার শেষ কথায় আসা যাক। এক নজরে যদি দেখি, তাহলে প্রথমত মানব সভ্যতার শক্তির গল্পটা একটা বৃত্তের মতো। প্রাচীন রিনিউয়েবলস থেকে ফসিল ফিউল, আর এখন টেকনোলজির হাত ধরে আবার সেই পুরনো পথেই ফেরা। দ্বিতীয়ত, থার্মোডায়নামিক্সের সূত্রগুলোই হল শক্তি রূপান্তরের আসল খেলার নিয়ম। তৃতীয়ত, আধুনিক প্রযুক্তি আমাদের সেই প্রাচীন শক্তির উৎসগুলোকেই আরও শক্তিশালী আর সহজলভ্য করে তুলছে। আর সবশেষে, শক্তির ভবিষ্যৎ যে টেকসই সেটা পরিষ্কার, আর এর অগ্রগতিও খুব দ্রুত হচ্ছে। শেষ করার আগে এই কথাটা একটু ভাবা যাক। চ্যালেঞ্জটা কিন্তু শুধু নতুন শক্তির উৎস খুঁজে বের করার নয়, আসল চ্যালেঞ্জ হলো একটা স্মার্ট, আরও টেকসই সিস্টেম ডিজাইন করা। আর সেই ডিজাইনটা করার দায়িত্ব কিন্তু আগামী প্রজন্মের ইঞ্জিনিয়ারদের হাতে। আজকের এই জ্ঞান শুধু পরীক্ষার নম্বরের জন্য নয়, এটা ভবিষ্যতের পৃথিবী গড়ার একটা চাবিকাঠি। এই জ্ঞানকে কাজে লাগিয়েই নতুন নতুন সমাধান তৈরি হবে, যা আমাদের সকলের জীবনকে আরও সুন্দর করে তুলবে।